শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজ নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের একটা ইম্পর্টেন্ট টপিক দেখো, ডাওরি সিস্টেম ইন ইন্ডিয়া, মানে পণ প্রথা ইন ইন্ডিয়া। এর উপরে 200 শব্দের মধ্যে এই নিউজ পেপার রাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রত্যেকবারের মতো একটু বলে নেব যে তোমরা যারা এর আগে অনেক আপলোড হওয়া এই চ্যানেলে আপলোড হওয়া নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের উপরে ভিডিও দেখোনি, পিকে দে সরকারের বইয়ের অনেক অনুবাদ, পিকে দে সরকারের বইয়ের অনেক প্রেসিস এবং আরও অন্যান্য প্রেসিস এবং অনুবাদ যারা আগে আপলোড হওয়া দেখোনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। আগে আপলোড হওয়া অনেক ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং দেখো ঠিক এখানটাতে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিওটা দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। তো এসো দেরি না করে শুরু করা যাক। প্রথম আমাদের কী করতে হবে, প্রথমে একটা হেডিং দিতে হবে, ডাওরি সিস্টেম ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রশ্ন এরকম বলা রয়েছে, সেরকমই দিলাম। এই যে হেডিং, তার নিচে একটা আন্ডারলাইন করতে হবে। এই আন্ডারলাইনটা তোমাদের যদি মনে হয় নাও করতে পারো, তবে করলে কোনো অসুবিধা নেই, বরং করাই ভালো। তারপর এই যে ডাওরি সিস্টেম ইন ইন্ডিয়া, এইটা কিন্তু কোনো লোকাল নিউজ নয়, এটা মাথায় রাখতে হবে। তার জন্য এখানে বাই স্পেশাল করেসপন্ডেন্ট কথাটা আমরা লিখব। তারপরে জায়গার নাম লিখব, জায়গার নাম লিখলাম কলকাতা। এরপর তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ার ব্যাপার আমরা কেন কলকাতা লিখবো, এটা দিল্লিও তো লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারো, অসুবিধা নেই। তবে তুমি বাংলার ছেলে, আমি বাংলার ছেলে, তাই আমরা কলকাতা, এই ধরনের যে ঘটনা, ন্যাশনাল নিউজ, এগুলো রাজধানীর যে জায়গা, সেই জায়গার নাম দিয়ে আমরা এই রিপোর্টিংগুলো করতে পারি। ঠিক আছে, সুতরাং কলকাতা দেওয়া কোনো অসুবিধা নেই। আবার কারোর মনে প্রশ্ন হতে পারে, আমার বাড়ি যেখানে, সে জায়গার নাম কি আমি দিতে পারি না? হ্যাঁ, সেই জায়গার নামও দেওয়া যেতে পারে, কিন্তু দেখো যখন বাই স্পেশাল করেসপন্ডেন্ট এইটা কনসার্ন হচ্ছে, অর্থাৎ এইটা যখন আমরা লিখছি, তখন আমার মনে হয় এই রকম কলকাতা বা স্টেট ক্যাপিটাল বা অন্য কিছু ক্যাপিটাল দেওয়াই ভালো। মানে স্টেট ক্যাপিটাল মানে রাজ্যের যে রাজধানী, দেশের রাজধানীও হতে পারতো, যদি কিনা আমরা দিল্লিবাসী হতাম বা দিল্লি লিখতাম, সেক্ষেত্রেও হতে পারতো। তো এটাই আমার বক্তব্য। তারপরে দেখো ডেটটা দিতে হবে। ডেটটা সাধারণত আমি যে ডেটে ভিডিওটা আপলোড করি সেই দিন বা তার কাছাকাছি কোনো দিন রাখার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা কোন ডেট দেবে, যে ডেটে তোমাদের পরীক্ষা হবে সেই ডেট দেবে। এখানে অনেকেই আমাকে কমেন্ট করে প্রশ্ন করো যে বহু অতীতের ঘটনা, 2-4 বছর আগের ঘটনা, তার যে সেটা যদি রিপোর্টিং করি, সেটা কি আজকের ডেটে বা যে দিন পরীক্ষা হচ্ছে সেই ডেটে করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা বর্তমানের ডেটে কিন্তু অনেক পুরনো দিনের রিপোর্টিং করে থাকি, তাতে কোনো অসুবিধা হবে না। এবং সেটাই হওয়ার কথা, তুমি যে ডেটে লিখছো সেই ডেটটাই তোমার রিপোর্টিংয়ের ডেট হওয়া উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার শুরু করি। দেখো ডাওরি সিস্টেম, ডাওরি সিস্টেম মানে পণ প্রথা। ঠিক আছে, সিস্টেম মানে প্রথা, ডাওরি মানে পণ। এবারে কমা দিয়ে বলছে ওয়ান অফ দ্য ডিপ রুটেড, ডিপ রুটেড মানে হচ্ছে গভীর, রুটেড মানে হচ্ছে শেকড় পৌঁছে গেছে, সোশ্যাল এভিলস, সোশ্যাল মানে সামাজিক, এভিলস মানে হচ্ছে খারাপ কিছু, মানে সামাজিক যে খারাপ জিনিসগুলো রয়েছে তার মধ্যে ডাওরি সিস্টেম একটা। কেমন খারাপ জিনিস? না, যার শেকড় অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে, এমন সামাজিক খারাপ জিনিসের একটি হচ্ছে এই ডাওরি সিস্টেম। ওয়ান অফ দ্য, ওয়ান অফ মানে হচ্ছে একটি, কিসের একটি? না, অনেক দূর পর্যন্ত শিকড় পৌঁছে গেছে এমন সামাজিক যে খারাপ জিনিসগুলো আছে তার মধ্যে একটি। কমা দিয়ে বলছে হ্যাজ, এই হ্যাজের সাবজেক্ট হচ্ছে ডাওরি সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, হ্যাজ বিন প্রিভেইলিং, দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। হ্যাজ বিন প্রিভেইলিং মানে হচ্ছে প্রভাব বিস্তার করে চলেছে। হ্যাজ বিন প্রিভেইলিং মানে অনেক দিন ধরে চলছে যে কাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন লিখি? যখন যে কাজটা আগে শুরু হয়েছে, না থেমে চলছে, সেই ক্ষেত্রে লিখি। তোমাদের টেন্স সম্পর্কে কনফিউশন থাকলে অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে টেন্সের যে প্লেলিস্ট আছে ওটা ভিজিট করো, ওখানে সব টেন্স আলোচনা করা আছে। দেখো তারপরে কী বলছে, প্রিভেইলিং মানে হ্যাজ বিন প্রিভেইলিং, প্রভাব বিস্তার করে আসছে, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আনপ্রেসিডেন্টলি মানে নজিরবিহীনভাবে, অভূতপূর্বভাবে। ঠিক আছে, ফর ডিকেডস, দশকের পর দশক ধরে। ফর ডিকেড মানে কি? দশক, তার সাথে এস যুক্ত করা হয়েছে, মানে অনেকগুলো দশকের কথা বলছে। ফর ডিকেডস মানে হচ্ছে অ্যাকচুয়ালি দশকের পর দশক। ফর ইয়ার্স মানে বছরের পর বছর। ফর মান্থস মানে মাসের পর মাস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, পরের বাক্য কিন্তু আমাদের প্যারাগ্রাফ কিন্তু কন্টিনিউ হচ্ছে, এটা মাথায় রেখো। দেখো তারপরে কী বলছে, ডাওরি, একটা কথা বলি, এই 3টে ডট কিন্তু পরীক্ষার খাতায় আবার লিখে রেখে এসো না। আমি এটা বোঝানোর জন্য এই 3টে ডট দিয়েছি যে আমার প্যারাগ্রাফটা কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, যেহেতু একটা পৃষ্ঠায় সবটা দেখানো যাচ্ছে না, তাই দেখো পরীক্ষায় কিন্তু একটানা যেমন লিখতে হবে প্যারাগ্রাফ অনুযায়ী সেরকমই লিখবে। দেখো ডাওরি মানে হচ্ছে পণ, অর দহেজ ইন হিন্দি, মানে হিন্দিতে এটাকে দহেজ বলা হয়, অর পণ ইন বেঙ্গলি,
অথবা বাংলায় বলা হয় কি পন, রেফার্স বোঝায়, কমা দিয়ে রেফার্স মানে বোঝায়, রেফার্স টু বোঝায়। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আর রেফার্স কেন হলো, তার কারণ হচ্ছে এই যে সাবজেক্ট ডরি, ঠিক আছে, পন এটা সিঙ্গুলার নাম্বারে রয়েছে এবং থার্ড পারসন, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই এস যুক্ত হয়েছে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই এমন হয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে রেফার্স টু মানে বোঝায়, কি বোঝায়, দ্য ডিউরেবল, ডিউরেবল মানে হচ্ছে যা টেকসই, এই ডিউরেবল শব্দটা হচ্ছে যা টেকসই। গুডস, গুডস মানে মালপত্র, দেখো জিনিসপত্র, গুড এইটুকুর অর্থ হচ্ছে ভালো, কিন্তু এর সঙ্গে যখনই এস জুড়ে দেওয়া হচ্ছে এর মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। গুডস মানে হচ্ছে মালপত্র, জিনিসপত্র ইত্যাদি। তাহলে ডিউরেবল গুডস মানে হচ্ছে টেকসই হয় এমন জিনিসপত্র। ক্যাশ, ক্যাশ মানে নগদ অর্থ। জুয়েলারি, জুয়েলারি মানে সোনাদানা। অ্যান্ড আদার এবং অন্য। মুভেবল অ্যান্ড ইমুভেবল মানে যা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় মুভেবল, আর ইমুভেবল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না, যেমন জমি বাড়ি, এগুলোতে ইমুভেবল প্রপার্টি। আর মুভেবল প্রপার্টি মানে কি মোটরসাইকেল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এরকম আর কি। তো এই সবগুলো মানে এই ডরির বোঝাচ্ছে কাকে, রেফার্স করছে কাকে, রেফার্স টু বোঝায় কি, কাকে বোঝায়, ডিউরেবল গুডস মানে টেকসই জিনিসপত্র, ক্যাশ, ক্যাশ টাকা, জুয়েলারি সোনাদানা, অ্যান্ড আদার মুভেবল ইমুভেবল প্রপার্টি এবং অন্য স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, দ্যাট যেগুলো দ্য ব্রাইডস ফ্যামিলি। ব্রাইডস ফ্যামিলি মানে কি, ব্রাইড মানে হচ্ছে কনে, মহিলা, যা বর আর কনের বিয়ে হয়, কনে বা মেয়েটাকে বলা হয় হচ্ছে ব্রাইড। তাহলে ব্রাইডস ফ্যামিলি মানে কনের পরিবার দেয়, দ্যাট দ্য ব্রাইডস ফ্যামিলি, দেয় আসেনি যাই হোক, দ্যাটটা এইবার রয়েছে, দ্যাট যে যেগুলো, এই দ্যাট মানে হচ্ছে যেগুলো, কোনগুলো যাও যা এইমাত্র বলা হলো, হ্যাঁ, সোনা দানা টাকা পয়সা ইত্যাদি। দ্যাট দ্য ব্রাইডস ফ্যামিলি মানে কনের যে পরিবার, গিভস দেয়, গিভস মানে দেয়, কাকে দেয়, টু দ্য ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম মানে হচ্ছে বরকে দেয়, ঠিক আছে। অর হিজ মানে হিজ কার মানে হচ্ছে ব্রাইড গ্রুমের মানে বরের নিয়ারেস্ট রিলেটিভস, নিয়ারেস্ট রিলেটিভ মানে হচ্ছে মা বাবা ভাই বোন ইত্যাদি, ঠিক আছে। দেখো তাহলে কি বললো, এই যে ডরি মানে কি, ডরি মানে হচ্ছে নগদ টাকা, সোনা দানা ইত্যাদি, যা আমাদের কনের পরিবার বরের পরিবার, বরকে অথবা বরের যে নিয়ারেস্ট রিলেটিভস মানে কাছের নিকটাত্মীয় আছে তাদেরকে দেয়। কী রূপে দেয়, অ্যাজ রূপে, এ কন্ডিশন একটা শর্ত রূপে দেয়, অফ ম্যারেজ বিয়ের শর্ত হিসাবে। এটা কিন্তু পুরো একটা লাইন, একটু বড়, কিন্তু এটা বড় ছাড়া তো উপায় নেই, তার কারণে এই এতগুলো কথা তোমাকে লিখতেই হবে, ঠিক আছে। তো এটা খুব একটা কঠিন নয়, একটু ভেবে ভেবে যদি পড়া যায়, একটু লিখে লিখে প্র্যাকটিস করা যায় তাহলে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, বিয়ে করতে গেলে যে কন্ডিশানটা দেওয়া হচ্ছে যে আপনাকে এই পণ দিতে হবে, তবে এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে, ঠিক আছে। তো এই যে কন্ডিশান রূপে এই পণটা নেওয়া হয়, তাই বলছে অ্যাজ এ কন্ডিশান মানে শর্ত রূপে, মানে এটা দিলে তবে বিয়ে হবে, সেই জন্য বলছে কন্ডিশান। ওকে, পরের বাক্য, সেকেন্ড প্যারাগ্রাফ, দেখো কি বলছে, ইট ইজ নট অনলি, এটা কেবলমাত্র শুধু এই নয়, নট অনলি এ ফিনান্সিয়াল অর্থনৈতিক বার্ডেন বোঝা অন এ ডটার্স ফ্যামিলি, একটা মেয়ের পরিবারের উপরে শুধুমাত্র এটা অর্থনৈতিক যে বোঝা তাই নয়, কমা দিয়ে, বাট অলসো এছাড়াও কি, ওয়েস্টেজ, ওয়েস্টেজ মানে হচ্ছে অপচয়, অফ মানি সামটাইমস, কখনো কখনো এটা একটা অপচয়। কখনো কখনো শব্দটা এই জন্য আমি ব্যবহার করেছি, ঠিক আছে, কারণ সব ক্ষেত্রেই যে ডরি দেওয়া হচ্ছে সেটা যে সব ক্ষেত্রেই অপচয় হয় তা না, কখনো কখনো এটা অপচয়ও কিন্তু হয়। এর ব্যাখ্যা যদি করতে হয় তাহলে সে বড় ব্যাখ্যা হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ছোটো করে একটু বলে দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় কি বরের পরিবার আননেসেসারিলি কিছু জিনিস চায় এবং সেগুলোকে ব্যবহার না করে নষ্ট করে ফেলে, অর্থাৎ ওয়েস্টেজ অফ মানি হচ্ছে, ঠিক আছে। এরকম অনেক ক্ষেত্রেই অনেক কিছু হয় বা হতে পারে যে তাদের দরকার নেই তবু তারা চাইছে, তারপর সেটা ব্যবহৃত হচ্ছে না, ব্যবহার না করার ফলে নষ্ট হচ্ছে, কিনতে তো হলো পয়সা দিয়ে, সেই টাকাগুলো নষ্ট হলো, সেই জন্য এখানে বলা হচ্ছে বাট অলসো ওয়েস্টেজ অফ মানি সামটাইমস, কখনো কখনো সেটা ওয়েস্টেজ অফ মানি হয়, ঠিক আছে। সামটাইমস তো আমরা যদি মনে করো লিখবো না, তাও হতে পারে, অসুবিধা নেই। অ্যান্ড এবং দিস এভিল মানে এই খারাপ জিনিসটি ইজ সাইলেন্টলি, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ইজ সাইলেন্টলি ক্লেমিং, ক্লেমিং মানে এখানে হত্যা করে চলেছে, এই ক্লেমিং মানে নিয়ে যায় মানে এখানে হত্যা করে, কি নিচ্ছে, দ্য লাইফস প্রাণ নিচ্ছে, লাইফের বহু বচন হচ্ছে লাইফস, LIFE লাইফ, ওটা যখন বহু বচন করা হয় তখন VES হয়ে যায় লাস্টে এফ থাকলে, তোমরা জানো। তাহলে দ্য লাইফস অফ ইনোসেন্ট, ইনোসেন্ট মানে নিরপরাধ, ম্যারিড বিবাহিতা, ওমেন মহিলাদের। তাহলে এই যে পণ প্রথা, দিস এভিল ইজ সাইলেন্টলি মানে নীরবভাবে
ইনোসেন্ট মানে নিরপরাধ মহিলা বিবাহিতা মহিলাদের প্রাণ নিয়ে যাচ্ছে। হু, কোন মহিলাদের? হু, যারা আর আনএবল, যারা অক্ষম, টু ফুলফিল, পূরণ করতে, ফুলফিল এটা ভার্ব, তার আগে টু যুক্ত করে এটাকে ইনফিনিটিভ করা হয়েছে, পূরণ করতে, তারা আনএবল টু ফুলফিল মানে পূরণ করতে অক্ষম। কি পূরণ করতে অক্ষম? দ্য লিমিটলেস ডিম্যান্ড, লিমিটলেস ডিম্যান্ড মানে হচ্ছে সীমাহীন, ডিমান্ড মানে দাবি, ঠিক আছে, অফ দেয়ার ইনলজ মানে তাদের শ্বশুরবাড়ির সীমাহীন দাবি, এই দাবি মানে তো লোভ আর কি তাদের, ঠিক আছে। তাহলে সেইটা পূরণ করতে যারা অসমর্থ হয়, যে সমস্ত মহিলা, সেই সব নিরপরাধ মহিলাদের কিন্তু মৃত্যু হয়ে চলেছে, এই এভিল মানে এই খারাপ জিনিস কিন্তু তাদের মৃত্যু ঘটিয়ে চলেছে। অ্যান্ড এবং সাবসিকুয়েন্টলি ঠিক তারপরেই মানে এই যে যা ঘটনা ঘটছে, যে দিতে পারছে না, ফুলফিল করতে পারছে না ডিমান্ড, তার ঠিক পরেই কি হচ্ছে? বিকাম, কারা বিকাম হচ্ছে? এই যে বিকাম মানে হয়, কারা হয়? ওমেন, বহু বচনে রয়েছে এটা, বিকাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে এস যুক্ত হলো না কেন? তার কারণ এটা ওমেন হচ্ছে থার্ড পারসন তো বটে, কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার। তাই দেখো বিকাম হয়, কি হয়? প্রে টু মানে শিকার হয়, কিসের শিকার হয়? দ্য ইনহিউম্যান মানে অমানবিক, টাইরানি মানে হচ্ছে অত্যাচার, অফ ইনলজ মানে শ্বশুরবাড়ির যে অমানবিক অত্যাচার তার শিকার হয়, আর তার শিকার হয় বলেই সেই প্রাণ হারায়। এই লাইনটা একটু বড় দেখো, দিস এভিল ইজ সাইলেন্টলি ক্লেমিং দ্য লাইভস অফ ইনোসেন্ট ম্যারিড ওম্যান হু আর আনএবল টু ফুলফিল দ্য লিমিটলেস ডিমান্ড অফ দেয়ার ইনলজ, তাদের শ্বশুরবাড়ির যে সীমাহীন দাবি যারা পূরণ করতে পারে না, তাদেরকে এই যে দিস এভিল এই খারাপ বস্তু প্রতিনিয়ত হত্যা করে চলেছে, তাদের জীবন নিয়ে চলেছে, ঠিক আছে। এবং অ্যান্ড সাবসিকুয়েন্টলি এবং ঠিক এর পরবর্তী ক্ষেত্রেই মানে দিতে পারে না, তারপরেই বিকাম তারা বিকাম হয় মানে তারা হয়ে যায়, কি হয়? প্রে টু, শিকার হয়, কিসের শিকার? প্রের পরে হচ্ছে টু প্রিপোজিশন বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য ইনহিউম্যান টাইরানি মানে অত্যাচার, অফ ইনলস শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারের শিকার হয়, তাতেই তারা মারা যায়। তারপরে দেখো কী বলছে, এটা কন্টিনিউ করছে ওই সেকেন্ড প্যারাগ্রাফ, সেই জন্য 3টে ডট দেওয়া হয়েছে। ডরি ডেথস মানে এই পণের জন্য যে মৃত্যু আর হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। রিলেটিভলি হাইয়ার, তুলনামূলক, রিলেটিভলি মানে তুলনামূলক, হাইয়ার, ঠিক আছে। এখানে তোমাদের মনে হতে পারে কম্পারেটিভলি দেবো, হ্যাঁ তাও হবে। রিলেটিভলি হাইয়ার বেশি, এই হাইয়ার মানে হচ্ছে বেশি, ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। তাহলে এইটা তুলনামূলকভাবে কোথায় বেশি? যেটা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং মানে উন্নয়নশীল, আর আন্ডার ডেভেলপড মানে হচ্ছে অনুন্নত, যেখানে উন্নয়ন হয়নি। আমাদের ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড এবং যে দেশের উন্নতি হয়নি সেই সব দেশে এই ডরি ডেথস অর্থাৎ পণ প্রথার জন্য মৃত্যুর সংখ্যাটা বেশি, সেই মৃত্যুটা বেশি। হাইয়ার মানে হচ্ছে উঁচুর দিকে অর্থাৎ বেশি। আচ্ছা, তারপরে দেখো কমা দিয়ে বলছে ইনক্লুডিং, তার মধ্যে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড ইরান। কমা দিয়ে বলছে টু নেম, এই দেশগুলোর নাম বলছে, তারপরে বলছে টু নেম হচ্ছে এখানে ইনফিনিটিভ করা হয়েছে, নাম করা, এফিউ মানে কয়েকটি মাত্র নাম করা হয়েছে, এখানে 4টে দেশের নাম করা হয়েছে, এরকম আরও অনেক দেশ আছে, ঠিক আছে। শুধু আমাদের এখানে না, অনেক অন্য দেশেও রয়েছে, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, এভরি ইয়ার প্রত্যেক বছর থাউজেন্ডস অফ ওম্যান মানে হচ্ছে হাজার হাজার মহিলা, মোটামুটি 7-8 হাজার করে প্রত্যেক বছর মারা যায়, ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সে আছে। অত আর লাইন বাড়ালাম না, তার কারণ এটা না বিগত কয়েক বছরে দেখা গেছে একটু একটু কমেছে। যদি বাড়তো তাহলে পরপর সংখ্যাগুলো লিখে দেওয়া যেত যে এই বছরে এত, এই বছরে এত, এটা দিন দিন বাড়ছে। তো এটা বাড়ছে না, যেহেতু কমছে সেই জন্যে ওটা আর দেওয়া হলো না। আচ্ছা, তো থাউজেন্ডস অফ ওম্যান মানে হাজার হাজার মহিলা ডাই মারা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফ্রম ডরি, বাই হয়, অফ হয়, ফ্রম হয়, ঠিক আছে। কোনো কারণে যখন মারা যায় তখন ডাই ফ্রম হয়। ডরি সিস্টেম মানে পণ প্রথার কারণে হাজার হাজার মহিলা মারা যায় ইন ইন্ডিয়া, প্রত্যেক বছর পণ প্রথার কারণে হাজার হাজার মহিলা ইন্ডিয়াতে মারা যায়, মানে ভারতবর্ষে মারা যায়। নেক্সট দেখো থার্ড প্যারাগ্রাফে কী বলছে, ইন ইন্ডিয়া ভারতবর্ষে দেয়ার আর ভ্যারিয়েশন মানে বিভিন্নতা, অন ডরি মানে পণ প্রথা, অন ডরি প্রিভ্যালেন্স মানে হচ্ছে যে পণ প্রথার যে প্রিভ্যালেন্স মানে হচ্ছে
যে পণ প্রথা যে ছড়িয়ে পড়ছে বা পণ প্রথা যে গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে তার ভ্যারিয়েশনস আছে। ভ্যারিয়েশনস মানে হচ্ছে বিভিন্নতা আছে, ঠিক আছে। আর দেয়ার আর ভ্যারিয়েশনস মানে বিভিন্নতা আছে কিসের না পণ প্রথার। ডরি প্রিভ্যালেন্স মানে ডরি মানে পণ প্রথা যে ছড়িয়ে পড়েছে তার যে প্রভুত্ব, এই যে প্রিভ্যালেন্স মানে হচ্ছে প্রভুত্ব বিস্তার করেছে, তার বিভিন্নতা আছে। বেসড অন কিসের উপরে ভিত্তি করে বিভিন্নতা, তাই বলছে বেসড অন ভিত্তি করে, রিলিজিয়ান ধর্মের উপরে ভিত্তি করে, কাস্টের উপরে ভিত্তি করে, অ্যান্ড জিওগ্রাফি এবং জায়গায়। জিওগ্রাফি মানে এখানে ভূগোল মানে জায়গা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম চলে, তো তাই এ কথা বলছে। অলদো যদিও সেভারাল মানে কতগুলি, সেভারাল লজ মানে কতগুলি আইন হ্যাভ বিন এনাক্টেড, দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে হ্যাভ বিন এনাক্টেড করা হয়েছে অর্থাৎ বলবৎ করা হয়েছে বেশ কতগুলো আইন সো ফার এখনও পর্যন্ত, ঠিক আছে। ইনক্লুডিং এর মধ্যে রয়েছে দ্য ডরি প্রহিবিশন অ্যাক্ট 1961, 1961 সালে ডরি প্রহিবিশন অ্যাক্ট রয়েছে, এটা উল্লেখ করা দরকার এই ধরনের ইসের মধ্যে, মানে রিপোর্টিংয়ের মধ্যে এই আইনটা, ঠিক আছে। এটা মুখস্থ করে নিও এবং অন্য কাজেও তোমার লেগে যেতে পারে। বাট কিন্তু দ্য গ্রিড মানে লোভ, ফর ডরি, গ্রিড ফর মানে হচ্ছে লোভ, কিসের উপরে লোভ বা কিসের প্রতি লোভ, ডরি মানে পণের প্রতি লোভ, কুড নট বি কন্ট্রোলড, এনাক্ট করা হয়েছে ঠিকই কতগুলো আইন, কিন্তু কুড নট বি কন্ট্রোল মানে কন্ট্রোল করা যায়নি, নিয়ন্ত্রণ করা যায়নি পণের প্রতি লোভ। ইন দ্য প্যাট্রিয়ার্চাল সোসাইটি মানে হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে, ঠিক আছে। যদি মাতৃতান্ত্রিক সমাজ হতো তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো, বা উল্টো দিক দিয়েও তখন আমাদের নেওয়া যেতে হতো হয়তো। আজকে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ, তাই মেয়েদের জন্য আমরা পণ নিচ্ছি, কিন্তু যদি মাতৃতান্ত্রিক বা মেয়েদের প্রাধান্য থাকতো সমাজে, তাহলে পুরুষদের বিয়ে করার জন্যও হয়তো পণ নেওয়া হতে পারতো, ঠিক আছে। এই সমাজের প্রতি বিশ্বাস নেই আমাদের, অন্তত আমার তো নেই। যাই হোক, দেখো তারপরের অংশটুকু থার্ড প্যারার, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কি বলছে, অলদো সেভারাল লজ হ্যাভ বিন এনাক্টেড সোফার মানে এখনও পর্যন্ত বেশ কতগুলো আইন কানুন লাগু হয়েছে ঠিকই, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুডিং এর মধ্যে রয়েছে ডরি প্রহিবিশন অ্যাক্ট 1961 সালে ডরি প্রহিবিশন অ্যাক্ট রয়েছে, বাট কিন্তু দ্য গ্রিড ফর ডরি কুড নট বি কন্ট্রোল মানে কন্ট্রোল করা যায়নি, কুড নট বি, এটা আবার পাস্ট টেন্সে রেখেছি। কুড নট বি কন্ট্রোল করা যায়নি ইন দ্য প্যাট্রিয়ার্চাল সোসাইটি মানে পিতৃতান্ত্রিক সমাজে। দেখো লাস্ট অংশ এটুকু, তার আগে একটা রিকোয়েস্ট করবো, দেখো এই ভিডিওটা, এই যে রিপোর্টিংটা, এটা কিন্তু পিএসসি যে কোনো মেন পরীক্ষার জন্যেই এটা ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। স্কুল কলেজের পরীক্ষা তো রয়েছেই, আর অন্যান্য পরীক্ষাও তো আছে। একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও যাতে এই ধরনের ভিডিওর একটি নোটিফিকেশন তুমি মিস না করো। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমরা যে কোনো প্রয়োজনে কমেন্ট করো, আমি চেষ্টা করি সব কমেন্ট পড়ার, কিন্তু সব কমেন্টের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না, চেষ্টা করি ভিডিওর মধ্যে উত্তরগুলো দিয়ে দেওয়ার। দেখো লাস্ট অংশ যেটুকু বলছে, ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস, ক্রিয়েটিং মানে সৃষ্টি করা, ক্রিয়েশন কিন্তু এখানে হবে না, এটা জিরান্ড করা হয়েছে, ঠিক আছে। তোমাদের মনে প্রশ্ন আসবে এবং অনেকে প্রশ্ন করতে পারো, তাই আগের থেকে বলে দিচ্ছি, এটা ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস জিরান্ড করা হয়েছে, ক্রিয়েশন হবে না। এম্পাওয়ারিং, এটা এম্পাওয়ারমেন্টও কিন্তু হবে না। এম্পাওয়ারিং ওমেন, মহিলাদের শক্তিকরণ করা মানে মহিলাদের শক্তি বৃদ্ধি করা আর কি, ব্যাপারটা এরকম। ক্রিয়েটিং মানে সৃষ্টি করা, সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সামাজিক সচেতনতা সৃষ্টি করা, কমা দিয়ে বলছে এম্পাওয়ারিং ওমেন, মহিলাদের শক্তিকরণ করা মানে মহিলাদের শক্তিশালী করা। দ্য রোল অফ মিডিয়া টু পাবলিশ দ্য ভায়োলেশন অফ লজ, রোল অফ মিডিয়া মানে হচ্ছে মিডিয়ার ভূমিকা, অর্থাৎ যে সমস্ত মিডিয়া আছে, বৈদ্যুতিন মিডিয়া হতে পারে, নিউজ পেপার হতে পারে, তাদের সবার কথা বলা হচ্ছে। দ্য রোল অফ মিডিয়া মানে মিডিয়ার যে ভূমিকা, টু পাবলিশ করতে বা করার যে ভূমিকা, দ্য ভায়োলেশন, কী পাবলিশ করবে, ভায়োলেশন অফ লজ মানে আইনের, এই যে কনসার্ন ল সেই লয়ের কথা বলছে। আইনের যদি ভায়োলেশন করে মানে হচ্ছে যদি লঙ্ঘন করে সেটা প্রচার করা। অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব অব ল এনফোর্সিং অথরিটি, আইন তো আছে কিন্তু ল এনফোর্সিং অথরিটি যারা আছে, অর্থাৎ যারা আইন বলবৎকারী সংস্থা বা কর্তৃপক্ষ, তাদের যে রেসপন্সিবিলিটি দায়িত্ব, সেই সমস্ত কিছু আর হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে কী কথা বলছে, ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস, এম্পাওয়ারিং ওমেন, আর রোল অফ মিডিয়া টু পাবলিশ ভায়োলেশন অফ লস,
আইন যদি কেউ উল্লঙ্ঘন করে সেটাকে পাবলিশ করে দেওয়া, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মহিলাদের শক্তিকরণ করা এবং সবচেয়ে বড় জিনিস যেটা রেসপন্সিবিলিটি অফ ল এনফোর্সিং অথরিটি, মানে ল এনফোর্সিং অথরিটি যারা আছে অর্থাৎ যারা আইন বলবৎ করছে তাদের যে দায়িত্ব, আর সেটা হয় প্রাইমারিলি প্রাথমিকভাবে রিকোয়ার্ড দরকার। আচ্ছা দেখো, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। আর রিকোয়ার্ড মানে দরকার, প্রাইমারিলিটা এখানে ধরে নাও নেই, তাহলে কি আর রিকোয়ার্ড দরকার, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে, ঠিক আছে। টু এরাডিকেট মানে ছুঁড়ে ফেলতে, এরাডিকেট মানে মুছে ফেলা, ছুঁড়ে ফেলা, দূর করা ইত্যাদি, ঠিক আছে। এখানে দূর করা হবে, টু এরাডিকেট দিস সোশ্যাল এভিল, এই যে সোশ্যাল এভিল অর্থাৎ এই যে সামাজিক যে একটি খারাপ জিনিস সেইটাকে দূর করতে আমাদের এইগুলো দরকার, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও বলছি ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, খুব গুরুত্বপূর্ণ, ওখানে অনেক লিঙ্ক পেয়ে যাবে। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।